झुकिए काकू झुकिए नहीं झुकेंगा साला झुकिए और नहीं तो बहुत कुछ हो जाएगा नहीं झुकेंगा साला ঠিক এরকম नहीं झुकेंगा স্টাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস এত বড় ঘটনা আরো একবার ঘটালো এর আগে একবার ঘটিয়েছিল এমন পদক্ষেপ এটা আজ পর্যন্ত কেউ নিতে পারে নাই মানে ভয়রে দেশে চাপমুক্ত হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের মোটামুটি একটা গলার কাটা হিসেবে রূপান্তরিত হয়েছিল, সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস চাপমুক্ত হলেন। এটা কিন্তু একটা নতুনত্ব এখানে তৈরি হয়েছে। দেখুন দর্শক, রাতে হঠাৎ করে একটা চমকপ্রদ খবর সামনে এসেছে, চ্যানেল 24 সেই খবরটা নিশ্চিত করছে। এবার নতুন চমক জাগানো খবর যেটা এসেছে, আরেকটা খবর, বড় খবরই বলা যেতে পারে, কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা একটা বড় খবর। সেই খবরটা হচ্ছে, তাহলে আমাদের প্রথম কাজ মগজের মানচিত্র বদলানো, এবং সেই কাজ শুরু হবে এইখান থেকেই। বঙ্গবন্ধুর ফ্রেম ভাঙা, এই বঙ্গবন্ধুর ফ্রেম ভাঙা ছাড়া ইন্ডিয়ান হেজিমনি থেকে বাংলাদেশে বাঁচানো সম্ভব না। আর এই শর্ত পূরণ না করলে 24 জুলাই বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে চূড়ান্ত বাধামুক্ত হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত পোহালেই বিরাট চমক। প্রথম আলো এবং ডেইলি স্টার তারা বাংলাদেশে কেউ না, যেখানে বাংলাদেশ পন্থী আছে সেখানেই ভারত যাতে খুশি হয় এরকম একটা কিছু লাগানো সেখানে। আমরা কিন্তু দেখেছি প্রথম আলোর জরিপে যারা এগিয়ে থাকে তারা কিন্তু গোহারা হারে। ভারত পাঁচাটা পত্রিকা প্রথম আলো জরিপ চালিয়েছে আওয়ামী লীগের কত পার্সেন্ট মানুষ সমর্থন করে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে একটা সেলুট জানাচ্ছি যে উনার প্রেস সচিব শফিকুল আলম এর প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন, ঘৃণা জানিয়েছেন। আমাদের এই 15 মাস আগে ডক্টর ইউনূস স্যার যদি না আসতো, অন্য কেউ যদি আসতো, ধৈর্য নেন, অন্য কেউ আসলে এতদিনে আপনারা কি দেখতেন? এতদিনে দেখতেন আওয়ামী লীগ আবার এখানে রাজনীতিতে চলে আসছে, আবার একটা নির্বাচন দিতেছে, আবার গৃহযুদ্ধ হয়ে যেতে পারতো, অনেক কিছু হয়ে যেতে পারতো ভাই, কেউ ঠেকাইতে পারতেন না। তার মানে মানুষ বিরাট ফ্যাক্টর তো ভাই, সব মানুষকে দিয়ে তো আর সব কাজ হয় না, হইতে পারে না। মানুষের মধ্যে ভেদাভেদ আছে, ভালো মানুষটাকে বাইছা নিতে হবে। প্রতীক বাইছা নিলে ওই আগের রাজনীতিতে আবার ফেরত যাইতে হবে, কিন্তু আগের রাজনীতি কি চলবে না। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে একটা সুন্দর কথা বলি, সুন্দর না মজার আপনারা বুঝা নিয়েন কথাটা কেমন। যেমন শেখ হাসিনা কিছুক্ষণ আগে দেখলাম ভারতের একটা পত্রিকায় উনি খুব দুঃখ প্রকাশ করছে, উনার খুব কষ্ট হচ্ছে বেগম খালেদা জিয়ার জন্য। বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতি চায়, উনি আল্লাহর কাছে দোয়া করতেছে। ব্যাপারটা বুঝেন। এই মানুষটাই কিন্তু লন্ডনে দাঁড়ায়া ওইখানে ওনার কর্মীদের সামনে কিন্তু চিৎকার করে বলছিল, মরে না, আমি তো অনেক কিছু করছি, একটা কাজের মেয়েও দিছি, আইনে সেটা দেওয়া উচিত হয় নাই, কিন্তু আমার নিজের পাওয়ারে আমি দিছি। আর লিভার পচে গেছে, সবকিছু নষ্ট হয়ে গেছে। লিভার পচে কাদের? কি খাইলে লিভার পচে? এই ধরনের কথা বলছে না। দেখেন ওনার ভিতরে একটা চেঞ্জ চলে আসছে। এই চেঞ্জটা কেন আসছে? শুধু রাজনীতি, শুধু এই চোদু জনতাকে চোদু বানাইবার জন্য উনি একটা ইঙ্গিত দিয়ে দিল, কিন্তু আপনাদেরকে একটা ইঙ্গিত দিয়ে দিল যে আমি যদি নির্বাচন নাও করতে পারি, তোমরা কিভাবে কোথায় ভোট দিবা এটা বুঝা নিবা আমার কথা থেকে। হ্যাঁ, ওনার কথা থেকে বুঝা নিতে হবে। দেখেন কি সুন্দর একটা মিল। ওনারাও 71-এর ব্যবসা করতো, 71 নিয়ে কথা বলতো, রাজাকার নিয়ে কথা বলতো, এবং দেখেন আজকে শেখ হাসিনাও একই কথা বলতেছে, একই রকম ভাষা, একই রকম সুর। এই যে সুর মিলা গেল, এতে একটা ভোটের রাজনীতি কিন্তু হয়ে গেল। এটা মাথায় রাখবেন। এরকম অনেক কথাই আমরা শুনতে পারবো, কিন্তু আমরা যারা ভোটার আমরা সচেতন থাকবো, কারণ আমাদের উপরেই নির্ভর করে একটা দেশের ভবিষ্যৎ, আমাদের উপরে নির্ভর করে। ওই যে একটা গল্প শুনাইলাম না, উপরে যাওয়ার জন্য যদি আপনি জান্নাতে যাইতে চান তাহলে কারেন্সি নিতে হবে, আর সেই কারেন্সিটা কি? নেক কাজ, সোয়াব কাজ। আর ওই নেক কাজটার মধ্যেই পড়ে, ওই সোয়াব কাজটার মধ্যেই পড়ে দেশের নির্বাচন এবং ভোট, এবং সেটা আপনার উপরে নির্ভর করে, আমার উপরে নির্ভর করে। চাপ মুক্ত হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্ট বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়, এই সরকারটিতে প্রধানত 2জন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। এই 2জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের মিথ তৈরি হয়েছিল। এই মিথগুলোতে অনেক সময় অনেক রাজনৈতিক দল বলার চেষ্টা করছিলেন যে তারা সদ্য গঠিত যে এনসিপির পক্ষ হয়ে হয়তো নানা ষড়যন্ত্র করছেন। কখনো বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই ছাত্র উপদেষ্টারা হয়তো জামাত ইসলামের পক্ষে কথা বলেছেন, বা জামাত ইসলামের পক্ষে নানা ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন নির্বাচনকে কেন্দ্র করে। আবার আমরা কিছুদিন আগে শুনতে পেলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ঢাকার একটি আসনে নির্বাচন করবেন, এবং সেই নির্বাচন করার যে গুঞ্জন সেটা মোটামুটি ভালোভাবেই ডালপালা মেলার শুরু করলো। তো এরকম কিন্তু এই 2জন ছাত্র উপদেষ্টা, এই যে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই 2জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে নানা সময় নানা মিথ, নানা গল্প, নানা হিস্টোরি তৈরি হতে দেখা গেছে। তো সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই 2জন ছাত্র উপদেষ্টা আজকে তাদের যে পদত্যাগপত্র সেটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন। এই যে তাদের পদত্যাগপত্র জমা দেওয়া, এই জমা দেওয়ার মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যে একটি চাপ ছিল, তারা 2জন ডক্টর মোহাম্মদ ইউনূসের মোটামুটি একটা গলার কাটা হিসেবে
রূপান্তরিত হয়েছিল, সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস চাপ মুক্ত হলেন। তবে এই যে দুজন উপদেষ্টা পদত্যাগপত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন, এটা কিন্তু একটা নতুনত্ব এখানে তৈরি হয়েছে। দেখুন, এর আগে আপনারা জানেন যে এনসিপির যিনি প্রধান, তিনিও ছাত্র উপদেষ্টা ছিলেন, তিনিও পদত্যাগ করেছেন, পদত্যাগ করে এনসিপির যে দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছেন। এখন এই দুজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন, পদত্যাগের সাথে সাথে তারা কিন্তু নতুনত্ব একটা নজির তৈরি করেছেন। সেই নজিরটি হলো, যারা উপদেষ্টা হবেন, যারা মন্ত্রী এমপি হবেন, তাদের একটি সিস্টেম অনেকদিন ধরে বাংলাদেশে আছে, কিন্তু এই বিষয়টি কেউই পালন করে না, যে তারা তাদের কার্যক্রমে থাকা অবস্থায় তাদের যে আয় ব্যয়ের হিসাব সেটা দেওয়ার কথা। তো এখন পর্যন্ত আমরা কোনো মন্ত্রী এমপি সংসদ সদস্য কারো এই আয় ব্যয়ের হিসাবটি দেওয়ার কোনো নজির আমরা দেখিনি। তবে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, এই দুজন কিন্তু তাদের পদত্যাগপত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়ার সাথে সাথেই তাদের আয় ব্যয়ের হিসাব, এই যে তারা উপদেষ্টা থাকা অবস্থায় তাদের কত আয় ইনকাম, তাদের অর্থবিত্ত কি পরিমাণ বেড়েছে কমেছে, সবকিছুর একটি হিসাব দিয়েছেন। তবে এই হিসাবটি ডক্টর মোহাম্মদ ইউনূস পাবলিকলি প্রচার করবেন কিনা বা পাবলিক করবেন কিনা সেটা সময় হয়তো দেখা যাবে। দেখুন, এই বিষয়টির সাথে সাথে যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের গলার কাটা নেমে গেছে অথবা চাপমুক্ত হয়েছেন, তার সাথে সাথে আগামীকাল কিন্তু নতুন চমক আসছে বাংলাদেশে। বিগত 16-17 বছর বা তারও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। মানুষের মধ্যে একটি অতৃপ্তি, আকাঙ্ক্ষা আছে যে কখন নির্বাচন হবে, কখন তারা ভোট দিবে। ঠিক সেই বহুল প্রতীক্ষিত নির্বাচনের যে তফসিল, সেটা আগামীকাল সন্ধ্যা 6টায় ডিক্লারেশন হবে। তো সেই তফসিলটি ডিক্লারেশনকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, তার সাথে সাথে হয়তো আমরা এটাও জানতে পারবো যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ, এই দুজন আসলে কোথা থেকে নির্বাচন করবেন। তারা কি বিএনপি থেকে নির্বাচন করছেন, না এনসিপি থেকে, না জামাত থেকে, সবকিছুর কিন্তু সুস্পষ্ট একটা ধারণা পাওয়া যাবে। দেখুন যে নতুন নতুন চমক, এটা যেমন এই নির্বাচনটির তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন একটি চমক এটা আমাদের জন্য আসছে। তার সাথে সাথে দেখুন, আজকে এনসিপির পক্ষ থেকে 125 জনের মতো নমিনেশন তারা দিয়েছেন। তো সেই জায়গায় আমরা দেখছি খুলনা 6 থেকে বগুড়া 6 থেকে জনাব তারেক রহমানের যে আসনটি আছে, সেই জায়গায় এনসিপির একজন ক্যান্ডিডেটের নাম ডিক্লারেশন করা হয়েছে, ওয়াকি আব্দুল্লাহ। সেই জায়গায় জনাব তারেক রহমানের বিপক্ষে কিন্তু এই ওয়াকি আব্দুল্লাহ নির্বাচন করবেন। আমি যতদূর জানি ওয়াকি আব্দুল্লাহ আগেও খুলনার এই বগুড়ার এই 6 আসন থেকে নির্বাচন করেছিলেন এবং সেই জায়গায় তিনি খুব কঠিনভাবেই তার যে রাজনৈতিক অপোনেন্ট তাদের কাছ থেকে প্রতিহত হয়েছিলেন। তো এবার দেখার বিষয় যে আসলে কি কি হচ্ছে। তো কালকে যে নতুন করে তফসিলটি ডিক্লারেশন হবে, সেই তফসিলটির মধ্য দিয়ে বাংলাদেশে এই যে সুশীল সমাজ কিছু আছে বা কিছু সাংবাদিকরা দীর্ঘদিন যাবৎ নানা গালগপ্প তৈরি করছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিবেন না, ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করবেন না, তারা 5 বছর 10 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। তো সেই সমস্ত সকল অপবাদ, অপতথ্যের মানে পরিসমাপ্ত ঘটিয়ে আগামীকাল নতুন চমক হিসাবেই এই সকলের কাছে এটা একটা চমকই আমি বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন যাবৎ তার যে মন্ত্রী পরিষদ তারও দীর্ঘদিন যাবৎ বলছেন যে যথাসময়ে নির্বাচন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি ডিক্লারেশন করেছেন সেই সময় হবে, কিন্তু কিছু লোক বিশ্বাস করতে চায় না, কিছু নেতা বিশ্বাস করতে চায় না, কিছু সাংবাদিক বিশ্বাস করতে চায় না। তো সেই সাংবাদিক, নেতা এবং আমরা যারা দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারি নাই, এই সবার জন্য একটি চমক হবে কালকে। অবশ্যই কালকে ফেব্রুয়ারির 10 তারিখে জাতীয় সংসদ নির্বাচনের দিন মোটামুটি ধার্য করে হয়তোবা তফসিল ঘোষণা করা হবে। তার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির নতুন একটা দিগন্তে যাবে, বাংলাদেশটি নতুন যে যাত্রা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাতে বাংলাদেশ ঢুকতে যাচ্ছে এবং সেই কার্যক্রমটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের তত্ত্বাবধানে সেটা করছেন এবং যে নির্বাচন কমিশনার আছেন তারাও দায়িত্ব পালন করছেন যথোপযুক্তভাবে। যদিও এই বিষয়টি আজকে ঘটার কথা ছিল, কিন্তু আজকে ঘটেনি। শুধুমাত্র আপনারা জানেন যে নির্বাচনী যে আসন কেন্দ্রিক যে সীমানা পুনর্নির্ধারণ, সেই জায়গায় কিছু সমস্যা ছিল, সেগুলো আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ফুল বেঞ্চ একটি রায় দিয়েছে। সেই রায়ের প্রজ্ঞাপনটি কালকে দুপুরবেলা জারি হবে। দুপুরবেলা জারি হওয়ার পর ঠিক আগামীকাল সন্ধ্যায় সেই বহুল কাঙ্ক্ষিত প্রতীক্ষিত। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক